এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। তৌসিফ যেন বিরক্তি হলো এই উত্তরে। কপাল কুঁচকে তাকাতে ওর লাল হওয়া গালে ঠেসে একটা চুমু দিল পোষ। বলল, আপনার গালে দুটো স্ট্রবেরির মতো লাল হয়ে আছে, মন চায় কুটুস করে গেলে নেই। তৌসিফ হাসল। পোষকে নিজে টেনে ধরে দাঁড় করিয়ে গা ছেড়ে দিল। বরফের ভেতর এই মেয়ে বসে আছে কখন থেকে, মন তার পড়ছেই না। তৌসিফ সন্ধিয়ান হলো, ঠান্ডা না লেগে যায়। হানিমুনে এসে বইয়ের ঠান্ডা কিছুতেই তৌসিফ সহ্য করবে না, একদমই না। পোষ হাত মুচড়াতে মুচড়াতে বলে, ছাড়ুন, এখানে থাকি। একদমই না, ঠান্ডা লাগবে। লাগবে না। লাগবে, কাম ফাস্ট হানি। পৌষের গাল দুটো ফুলার সুযোগ পায় না। ভাজা কোলে তুলে তৌসিফ। পোষ ওর গলা জড়িয়ে ধরে আহ্লাদে হয়ে বলে, এই তুষু ভাই, কই যান? একদম হাত ছেড়ে দিব, ধ্রিম করে পড়বে এখানে। শিক্ষা দরকার তোমার। আমি তো শিক্ষিত। জালিম বলে এটাকে। জামাইকে ভাই ডাকে কেউ? আগে তো ভাই আপনি, পরে জামাই। তুমি আগে কোন রূপে পেলে? শয়তান বুইরা খাটাস মার্কা এক জামাই রূপে। তৌসিফ ফোঁস করে শ্বাস ফেলে। তার কিছুই বলার নেই। সে অবশ্য স্বীকার করে বিয়ের পরপরই পোষকে খুব একটা ভালো ট্রিট করা হয় নাই। তখন কোনো আবেগ বা প্রেম কিছু ছিল না, অথচ এখন একরাশ ভালোবাসা ছাড়া তৌসিফের বুকে কিছুই নেই। রিক্ত আজ সে এই পৌষরাত ছাড়া। হাঁটতে হাঁটতে এক কটেজে ঢুকে তৌসিফ। বাইরে মানুষ জন বসা। তৌসিফ যদিও বলল রুমে গিয়ে কফি খাবে, কিন্তু পোষ মানে না, ও এখানেই খাবে। এর অবশ্য কারণ আছে। এখানে জ্বলছে 30% ছাড়ের এক অফার। তৌসিফ মোটেও বিরক্ত হলো না। তার মন আজকাল এসবে অভ্যস্ত। তৌসিফ ওকে আস্তে করে সাইডে রাখা নরম গদিতে বসিয়ে পড়ল। কমফোর্ট পাচ্ছ? পোষ মাথা নাড়ে। তৌসিফ করতে সময় দেখে বলে, শুধু কফি খেলে তো হবে না, সাথে কি খাবে? কফি খাবো। ছোট্ট করে তাকায় তৌসিফ, বলে, দিনের বেলায় কি তোমার পাকস্থলী সংকুচিত হয়ে যায়? পৌষ তাগড়া চোখে তাকিয়ে যেন সে খুবই অবাকহীন কথায়। মুখটা সাক্ষাৎ পেঁচার মতো করে বলল, আমাকে বেলুনের মতো বোটকা বললেন আপনি? যেদিনে সংকুচিত হই আর বাতাস দিলে রাতে প্রসারিত হই। তৌসিফ ঝুঁকলো একটু কাছে, পৌষের থুতনিটা ধরে বলল, তোতা পাখি আমার। বলা মাত্রই ছোটখাটো এক আদরের প্রদান করল। পৌষ ঝাটকা দিয়ে বলে উঠল হতবম্ব ভাব নিয়ে, আশেপাশে মানুষ কত? ইটস অস্ট্রেলিয়া হানি, তো ইটস টু নর্মাল। মানে কি নর্মাল? এর মানে বাংলাদেশে সব অ্যাবনর্মাল। উপস সরি, ভুলেই গিয়েছিলাম কার সাথে কথা বলছি। তৌসিফ কেটে পড়ল। পৌষ পিছু ডাক দিয়ে জ্যাকেটের পকেটে হাত গুজে পড়ল, একটু অপেক্ষা করো, এখনই আসছি। পৌষ ফোনটা হাতে নিলেও নরম গদিতে পা তুলে আরাম করে বসেছে সে। বাইরে তুষারপাত হচ্ছে। পৌষ অবাক চোখে দেখে তার পাশেই আগুন চালানো হয়েছে। সেই আগুনের শিখায় অপলক তাকিয়ে আছে এক উন্নত বয়সের নারী। পরনে এখানকার পোশাক, মুখে স্থানীয় ভাষা। সেই হাসি মুখ দেখছে পোষকে। তার পাশে ব্রাউন চুলের একটা ছেলে আসতেই সে কিছু কথা বলল তার সাথে। সেটা পরক্ষণেই তাকে বিয়ার সার্ভ করলো মগ ভরতে। ময়রা মগে অবলীলায় ঠোঁট রাখে। এমন ঠান্ডা আবহাওয়ায় বিয়ার শরীর গরম রাখতে ভালো কাজ করে। তার মন চাইলো হ্যাংলা পাতলা মেয়েটাকেও সাথে। তার উচিত বিয়ার খাওয়া। কিভাবে কাঁপছে সেটার অবশ্য প্রয়োজন পড়ল না। মেয়েটার আশ্রয় হয়েছে এক লম্বা চওড়া পুরুষের বুকে। এবারও নাইটি হাসলো, মিনমিন করে বলল, ইউজ টু ওই জায়গা মেয়ে। যদি তুমি জানতে এর থেকেও গভীর আদরভাবে সে আমার মাঝে নিজেকে জড়াতো, তাহলে এত খুশি হয়ে তৃপ্ত হয়ে তুমি জড়াতে না তার সাথে। পেছনে ডাক পড়তে নাইটি হাসলো, ইশারায় দেখালো পাশের অসমবয়সী দম্পতিকে। কথার উত্তর কেন দেন না মেহেদি? কখন থেকে কথা বলছি। মেহেদি খাতা দেখছে। ডিসেম্বর মাস, পরীক্ষা শেষ। সপ্তাহের মাঝে এসব
খাতা জমা দিতে হবে। হাত ভর্তি কাজ, এখন কথা বলার সময় হচ্ছে না, তবু বলল। রাতে কথা বলছি। আর কত রাতে মেহেদি? আর একটু। সোহা ক্ষুদ্র শ্বাস ফেলে চলে গেল। ওর প্রস্থান এক পলক দেখে মেহেদি বিশেষ পাত্তা দেয় না। রান্নাঘরে খাবার গরম করছে সোহা। শ্বশুর তখন চায়ের আবদার করলেন, আদা চা। সোহা দেখলো ঘরে আদা নেই। শ্বশুরকে তো আর বলা যাচ্ছে না আদা আনতে। বাজার সামনে মুদির দোকানেই আদা পাওয়া যায়। সোহা বিব্রত বোধ করে শ্বশুরকে বলতে, তাই পুনরায় রুমে ঢুকে দরজায় দাঁড়িয়ে বলে, মেহেদি, আদা লাগতো, বাবা চা খাবেন। 1 মিনিট। ড্রয়ার থেকে ভাঙতি টাকা নিয়ে মেহেদি বের হলো, একদম সোহার সামনে দিয়ে। সোহার কণ্ঠনালী কাঁপল, ভীষণ ভাবে কাঁপল। একটা কথার উত্তর দেওয়ার সময় হচ্ছে না, অথচ বাড়ির বাইরে নিজ বাবার জন্য ঠিকই যাচ্ছে আদা আনতে। সোহা নিজের অবস্থান বুঝে, এটাও বুঝে ঠিক কতটা খারাপ লাগে অবহেলায়। মাঝে মধ্যে মনে হয় নিজ থেকে কপালে দুঃখ এনেছে সোহা। দরজাটা ধরে দাঁড়িয়ে থাকে ও। হঠাৎ যখন হাতের মুঠোয় একটা পলিথিন এলো, তখন টের পেল 5 মিনিটে এখানেই পার হলো। মেহেদি ফিরে এসেছে। সোহা রান্নাঘরে ঢুকে চা বানায়। 3 কাপ চা করে শ্বশুর সহ শাশুড়িকে দিয়ে আরেক কাপ নিয়ে রুমে ঢুকে মেহেদিকে চা দিতে চমৎকার হাসে। মেহেদি যেন সে খুবই কৃতজ্ঞ। সোহা চোখে হাসে। মানুষ স্বার্থপর, কিছু পেলে তারা কিছু দিতে রাজি। এই যেমন সোহা নিজে এখন স্বার্থপর, ভালোবাসা পেতে, ভালো থাকতে মেহেদিকে এতটা ভালোবাসছে। যতক্ষণ মেহেদি খাতা দেখলো, সোহা ঠায় বসে রইল। এক গভীর ভাবনার মাঝে ওরা রাতের খাওয়া শেষ করলো। সোহার রুমে ঢুকে এবার সরাসরি বলল, এখন উত্তর দিন মেহেদি। হালামি দেখায় মেহেদি। বিছানায় উঠতে নিলেই এবার সোহা একটু জড়িয়ে বলে উঠল, কি সমস্যা কি মেহেদি? সে কখন থেকে বলছি একই কথা, হেবা না বলুন। মেহেদি নিজেও রেগে বলে উঠল, আমার মুখের হ্যাঁ না কেন লাগবে? তুমি বোঝো না? দেখো না সংসার চালিয়ে কত খরচ, তার উপর তুমি চাইছো মুনিকে এখানে আনতে? জীবন তো একটা মানুষ সে সোহা, পালতে টাকা লাগবে। রাখবো কোথায়? রুমই তো দুটো, খাওয়াবো কি? অতিরিক্ত খাবার অপচয় বই কিছুই না আমার কাছে। ওর পোশাক আশাক সব কিছুর দায়িত্ব নিতে হবে। সবচাইতে বড় কথা, ও তোমার নিজের আপন বোনও না। ওখানে খাচ্ছে দাচ্ছে ভালোই তো আছে, এখানে এনে কি করব আমরা? অতিরিক্ত খরচ না একটা? দরকার আছে কোনো? না। খুবই শান্ত গলায় উত্তর করে সোহা। মেহেদি ফুস করে শ্বাস ফেলে এগিয়ে আসে। সোহার হাত ধরে বসায় খাটে, এক হাতে গালে রেখেই বলে, বোঝার চেষ্টা করো সোহা। বুঝেছি তো। সত্যি তো? হ্যাঁ। এসো ঘুমাবে। সোহা চুপচাপ শুয়ে বলে মেহেদি তাকে বুকে টেনে নিল, বুঝ দিল অনেক কিছু। সোহা চুপচাপ বুঝ দিল। সকাল হতেই মেহেদি টেবিলে দেখলো একজোড়া কানের দুল, 2 মুঠো চুড়ি, সাথে একটা 3 পিস রাখা। মেহেদির বুক মুচড় দিয়ে উঠল। কাল কি খুব বেশি খারাপ আচরণ করা হলো সোহার সাথে? এসব তো এই কয় মাসে বিয়ের পর মিনুকে দেওয়া হয়েছিল। সোহা সব ফেরত আনিয়েছে। সে কি তবে খুব কষ্ট পেল? মেহেদি কাল রাতে এত কাজের পর হয়তো বেশি রুক্ষভাবে কথা বলে ফেলেছে। সোহাকে নরমভাবে বলা উচিত ছিল। মেহেদির ফোনে আচমকা একটা মেসেজ আসে। দেখা মাত্র ওর কপাল বেয়ে ঘাম ছুটতে থাকে। এই শীতের সকালে ওর শরীর এক দফা ঘাম ছুটে গেল, হাত পা অবশ হয়ে এলো। চিৎকার করেও ডাকতে লাগলো, সোহা, এই সোহা, এখানে এসো সোহা। নরম স্বভাব বজায় রেখে পোষকে নিয়ে ঠান্ডার দেশে গরম গরম কফিতে ভালোবাসা আদান প্রদান করছে তৌসিফ। তার আচরণ ঠিক এক সদ্য প্রেম পুরুষের মতো। পুরুষের চঞ্চলতা এখনো বিদ্যমান। তারা দুজন বিন্দুর দূরত্ব রাখতে যেন অপারগ। গায়ে ঘেঁষে দুজন বসে আছে। গায়ে ঘা ঘেঁষে দুজনই বসে আছে। তৌসিফ নিজে জ্যাকেটের চেন খুলে তাতে টেনে পোষকে। আদুরে বিড়াল বনে গেল পোষ। সে খুঁজতে ব্যস্ত। কান টুপিটা টেনে ঠিক করে তৌসিফ হালকা স্বরে বলে, ঠান্ডা লাগবে। পোষ বুকে আরেকটু সেটে যায়। তৌসিফ বাহু বন্ধনে আটকে নেয়। না চাইতো চোখ ভিজে যায় পোষে। আদর আদর কথা বলছে তাকে। দৃষ্টি তার বাইরে তুষারপাতে। তৌসিফ হ্যান্ড গ্লাভসগুলো পরতে চাইল পোষকে, কিন্তু ও পরবে না।
হাত দুটো তৌসিফের কোমর পেঁচিয়ে ধরে চাপা স্বরে পোষ বলে। এই যে গরম হয়ে যাবে। পৌষ রাত। পোষ চমকালো। এখানে আসার পর থেকে পোষ রাত নামে ততটা ডাকছে না তৌসিফ। সে ভালোবাসার মধুর ডাকই ডাকছে। হঠাৎ নিশ্চিত পোষের ভারী কণ্ঠ শুনেই সে বুঝেছে। পোষ ঝটপট গলা খেকিয়ে নিল, বুকে আরেকটু ঢোকার চেষ্টা করে বলল, এখানে কত সুন্দর সবকিছু। ডাকছি আমি। বলুন। মন খারাপ? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কিছু ভাবছি। কি? এত সুখ কোথায় রাখবো আমি? এই যে তোমার ছোট্ট বুকটার ভেতর ছোট্ট একটা হৃদয়, ওখানে শুধু আমাকে রেখে দাও, আর কিছু রাখতে হবে না। আমার কাছে সব কল্পনা মনে হয় জানেন। মনে হয় সেদিনও আমি কক্সবাজার যেতে কত বায়না ধরলাম, কেউ নিল না। বান্ধবীরা সবাই যাচ্ছিল, তাদের সাথেও যেতে দিল না। 5,000 টাকা জমিয়েছিলাম, তবুও দিল না। সেবার আমার কত মন খারাপ হলো, এত রাগ লাগলো, কিন্তু আমি রাগ করিনি। 5,000 টাকা দিয়ে হাবি জাবি অনেক কিছু কিনে রাতে ছাদে পার্টি করেছিলাম জানেন। শ্রেয়া ভাবিও বলেছিল, কিন্তু তবুও যেতে দেয়নি। আমি আসলে কখনো ঢাকার বাইরে যাইনি, এবার একদম দেশ ছাড়া হয়ে গেলাম। তৌসিফের ভেতরে বেহুদা সূক্ষ্ম যন্ত্রণা হয়, নামহীনা যন্ত্রণা। সেই যন্ত্রণার কোনো কারণ নেই, মাঝে মধ্যে আমাদের খারাপ লাগে। সেই খারাপ লাগার তেমন কোনো গুরুত্বপূর্ণ কারণ থাকে না। তৌসিফের এবার তাই হলো। এমন মন খারাপ অবশ্য তার সহসা হয় না। আবার মনে হচ্ছে এই প্রথম বুঝি এমন মন খারাপ হচ্ছে। তৌসিফ পোষকে তুলল বুক থেকে, প্রেমিকের মতো কপালে চুমু দিয়ে চোখের দিকে তাকিয়ে রইল কিয়ৎকাল। পোষ চোখ নামিয়ে নিল। তৌসিফের গভীর চোখে বেশিক্ষণ তাকাতে সে অক্ষম। তৌসিফ পূর্ণ দৃষ্টি ফেলে বলল, উঠবে? পোষ শান্তভাবে মাথা নাড়ে, যদিও এখানে বসে থাকতে তার ভালো লাগছিল। তৌসিফ পোষের হাত টেনে গ্লাভস পরিয়ে দিল। উঠতে নিবে তখনই ফোনটা বেজে ওঠে। তৌসিফ দেখল দেশ থেকে কল, তাই পোষকে বসিয়ে বলল, একটু বসো, এখানে নেটওয়ার্ক পাচ্ছি না। তৌসিফ বসে। এদিক ওদিক এলোমেলো দৃষ্টি দিতেই দেখা মেলে অপ্রীতিকর দৃশ্য। সঙ্গে সঙ্গে চোখ ফেরায় পোষ। ঠিক সেই মুহূর্তে ওর টেবিলে দুটো টোকা দিয়ে এক নারী কঞ্চ বলে ওঠে, হেই ডিয়ার, ক্যান আই নো ইউর নেম? পোষ চোখ তুলে তাকায়। নারীটির চোখ মুখ দেশীয় লাগলেও তার মুখের ভাষা এবং চুলের রং এখানকার মতো। ঘাড় পর্যন্ত চুলগুলো পেছনে ঠেলে দিয়ে পুনরায় বলল, হোয়ার আর ইউ লস্ট? নাথিং, আই ডোন্ট নো ইউ। ওকে ফাইন, আমি বলছি। পোষ বুঝল সে ঠিক। এই মহিলা দেশি, কিন্তু এখানে এসে বেশ ধরেছে। এইসব পোষের খুব বিরক্তি লাগে, তবুও ছোটে হাসি ফোটাতে চাইলেও বলল, আমার হাজবেন্ড আছেন সাথে, ওখানে আছেন। আঙুল দিয়ে দেখাতেই নারীটি হাসলেন, বললেন, আই আস্কড অ্যাবাউট ইউ ডার্লিং। পোষের হাসি বিস্তর হলো, বলল, আপনার কিছু জিজ্ঞেস করার থাকলে ওনাকেই জিজ্ঞেস করুন আন্টি। বলেই পোষ উঠে দাঁড়ালো। হেঁটে হেঁটে গেল তৌসিফের কাছে। তারা হাত ধরে প্রস্থান করলো এখান থেকে। এদিকে নারীটি আন্টি ডাকে হতভম্ব হয়ে গেল। তার চোয়াল শক্ত হয়ে এলো মুহূর্তে। মেহেদি অস্থির হয়ে উপস্থিত হলো ঢাকার স্বনামধন্য এক হাসপাতালে। তখন সে চিৎকার করে ডাকলো। সোহা উত্তর করেনি। সে ছিলই না বাড়িতে, থাকার কথাও অবশ্য না, কারণ মেহেদির ফোনে তখন সোহারি একটি বার্তা উপস্থিত ছিল, হয়তো খুব বেশি খুশির বা অতি মর্মান্তিক। মেহেদির ডাকে ওর মা বাবা উপস্থিত হয়। মেহেদি তখন অবিন্যস্ত দৃষ্টি দিয়ে চেয়ে থাকে। তার বুকের অস্থির ভাব তার চোখে মুখে তখন ফুটে ওঠে। তখন কোনো মতে শুধু মানিব্যাগ পকেটে করে সে দৌড়ে বেরিয়ে আসে। এখন এই মুহূর্তে তার লজ্জা এবং সংশয় হয়। এমন ভাবে এই বেশে এত বড় হাসপাতালে ঢুকবে কিভাবে? যদি অপমান করে? মেহেদি সহ্য করতে পারে না। তার ভেতর তখন জ্বলছে ভয়, বুকটা কুকড়ে যাচ্ছে বারংবার। সোহা ফোন ধরছে না। মেহেদি ভেতরে ঢুকে তার দিকে ওয়াচম্যান কেমনভাবে তাকায়। মেহেদি পাত্তা দেয় না। ও লিফটে ধরে 4 তলা যায়। কাঁপা কাঁপা পা ফেলে কাউন্টারে জিজ্ঞেস করতে তারা কম্পিউটারে সোহা নামটা টাইপ করে শুধু জানায় তার অবস্থান। মেহেদি শরীর হিম হয়ে আসে। ও দেয়াল ধরে সেদিকে পা বাড়ায়। রুম নাম্বারটা আরেকবার দেখে নব ঘুরাতে দরজা খুলে গেল। মেহেদি দেখল বেডে শুয়ে আছে সোহা। ধরাস করে উঠে ওর বুকটা অজানা আশঙ্কায় ভেতর কাঁপে।
আস্তে করে দরজা লাগিয়ে ভেতরে ঢুকে হাত রাখে সোহার পেটে, বোঝার চেষ্টা করে কিছু। সোহা চোখ থেকে হাত ছড়ায়। মেহেদির অবস্থা টের পেয়েই মেহেদি বুঝে না কিছু। সোহা তাকাতে আচমকা ঝরঝরে কেঁদে ফেলে মেহেদি। হাঁটু কেড়ে বসে নিজে সোহা তাকিয়ে রয়। মেহেদির কান্না সে দেখেনি কখনো। সোহার শান্তি লাগলো। তার ভেতরে রাগ হালকা হচ্ছে যেন। মেহেদির চোখের পানি ছেটানো হচ্ছে ওর বুকে, যা উপশম করছে তার দাবানো রাগ। মেহেদি কাঁদতে কাঁদতে শুধু প্রশ্ন করে। আছে। সোহা উঠে বসে, পা দুটো ভাঁজ করে আরাম করে বসে বলে, না থাকাটা আপনার জন্য স্বস্তির মেহেদি। খরচ হতো অনেক, কাদার কারণ। মেহেদি তাজ্জব বনে উঠে এলো। সোহার বাহু ধরে ঝাঁকিয়ে বলল, কি বলছো সোহা? আমার সন্তান বোঝা কেন হবে? এই, তুমি কি করেছো? ওকে কি মেরে ফেলেছো? কথা বলো দয়া করে। আমি কালকে জানলাম, ভাবলাম আপনাকে জানাবো, কিন্তু দেখলাম আপনার টাকা নেই। অতিরিক্ত এক পিঁপড়ে যদি আপনার চিনির দানা নিয়ে যায়, তবে আপনার সংসারের চায়ের মিষ্টতা কমে যাবে। ছোট বাচ্চা বোঝেন কত খরচ, ওদের দুধ থেকে নিয়ে সবার খরচ, জামা কাপড় অতিরিক্ত খরচ, ডাইপার না হয় কাঁথা দিয়ে সারিয়ে নিতাম। 6 মাস যেহেতু বাড়ির খরচ, তা বাদ দিন। এই যে পেটে থাকতেই খরচ শুরু হতো, ভালো মন্দ, ডাক্তার, খাওয়ার খরচ, আবার বড় হলে একে স্কুলে এসে খরচ, চিপস চকলেট সহ আবদার থাকতো তার। মেহেদি সংসার চলে টানাটানি করে, বাচ্চার খরচ কোথা থেকে আসবে? কত টাকা খরচের থেকে অ্যাবর্শনের টাকা খরচ বুদ্ধিমানের কাজ। কি ঠিক বলিনি? আর ভাবলাম যেহেতু অ্যাবর্শন করায় বড় হসপিটালেই করায়। ও আচ্ছা, আপনি কি টাকা নিয়ে ভয় পাচ্ছেন? কোনো সমস্যা নেই, বিল পে করা সব আমি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এটা আপনার খরচ না, পেটের সন্তান আপনার হলেও তাকে মারার খরচ তার মাই দিবে। মেহেদি ওর মুখের দিকে তাকিয়ে রইল। তার ভাষা নেই, শব্দ ভান্ডার শূন্য। মেহেদি অবাক সুরে শুধু বলল, আমি কি এত বড় শাস্তির যোগ্য সোহা? সোহা ভাবলিসিন। সে গুনগুন করে গান ধরেছে। হানিবানি কি খাবে? মজা খাবো। তৌসিফ বউকে আজ হাঁটাচলা করতে দিচ্ছে না। সে জানে বউ অসুস্থ, ক্লান্ত তার বদন। তৌসিফ ওকে নিয়ে এলো সিডনির এক লোকাল রেস্টুরেন্টে। ওরা ঢোকা মাত্র কয়েকজন লোক এগিয়ে এলো। এগুলো বিদেশি। অবাক করা বিষয়, তৌসিফ সবাইকে চেনে এবং তারা বন্ধু। তৌসিফ এসেছে শোনা মাত্র দাওয়াত দিয়েছে। তৌসিফ বউ সহ ভেতরে ঢুকে সবার স্ত্রী ভেতরের দিকে বসকে তারা নিজেদের কাছে টেনে নিল। তৌসিফ চোখে ভরসা দিয়ে ওদের দিকে এগিয়ে বলে, ডোন্ট বোদার হার মাছ। উত্তরে মুচকি হাসি। ব্যাস। পোষকে ঘিরে তাদের বিস্তৃত আলোচনা। তারা পোষ থেকে জানছে কিভাবে বিয়ে হলো, কিভাবে হলো প্রেম। পোষের বলতে মন চাইল অনেক কিছু, তার মুখ নিষ্পিস করছে, কিন্তু আফসোস বলতে পারছে না। মনে মনে গান গাইল পোষ। পীড়িত করছে যেজন, জানে সেজন পীড়িতের কি বেদনা। তৌসিফকে বিয়ে করে প্রথম এই বেদনাই পেয়েছে পোষ। আহা, পোষ শিহরিত হয়। পোষ তাদের সাথে ভালোই আলোচনায় চালায়, মিষ্টি মিষ্টি স্বভাবজাত কথা বলে। ওদের মাঝখান থেকে একজন বলে উঠল, পিয়ার সাথে দেখা হলো এখানে? ও তো সিডনিতেই থাকে। পোষ আসলে বুঝলো না প্রিয়া নামের কাউকে ও চিনে না। পোষের মুখ দেখে মেয়েটা পুনরায় বলল, কি হলো পোষ, বললে না? চিনি না তো। আরেকজন ওকে থামিয়ে বলল, কেউ না, বাদ দাও। প্রথম মেয়েটি থামলো না। সে জানতে উৎসুক এই তৌসিফকে সে প্রেমের প্রস্তাব দিয়েছিল। তৌসিফ বাজেভাবে তাকে প্রত্যাখ্যান করেছে। তাহলে এই হ্যাংলা পাতলা মেয়ের মাঝে সে পেলটা কি? তাই সে বলে উঠল, আরে কেউ না কেন, পিয়াসীকে তো পোষ চিনেই। ও জানে যে তৌসিফ বিবাহিত ছিল। আজটুকু বলে থামলো ওরা। বসে টনক নড়ল অল্প। তৌসিফের আগের বইয়ের নাম প্রিয়াসী। এটা আদৌ পোষ জানতো কিনা এটা নিজেই বুঝতে পারছে না। তারা বলাতে শুধু বুঝলো কার কথা বলছে। পোষ জানে তৌসিফের দ্বিতীয় বউ সে, কিন্তু এই মুহূর্তে তার ভালো লাগে না কথাটা, একদমই না। সোজা উঠে যেতে নিলে তার হাত ধরে বসিয়ে দিল মেয়েটা। হাসতে হাসতে বিষয়টা হালকা করে চালিয়ে গেল বিভিন্ন ভিন্ন আলাপে। কিন্তু
আশ্চর্য পোষে ভালো লাগছে না, রাগে তার গা দপদপ করছে। বন্ধুদের থেকে বিদায় নিয়ে রাস্তায় আসতে পোষ তৌসিফের বাহু খামচে ধরল। তৌসিফ নিজের গলা আর মাফলারটা খুলে পোষের নাক সহ মুখে পেঁচিয়ে দিল। ফোন হাতে নিয়ে শক্ত করে ড্রাইভারকে থমকে গাড়ি নিয়ে আসতে বলা মাত্রই পোষের মুখের থেকে মাফলারটা সরায়। নাসার অন্তে ধাক্কা খেলো তৌসিফ গন্ধ। পোষ নাকটা পুনরায় মাফলারের ঠেকায় শুকে নেয় যতটুকু পারা যায়, যদিও তৌসিফকে সে বিনা কারণে দাঁড় করায় বলে গন্ধ, কিন্তু সত্যি তো এটাই যে তৌসিফ এক ঘ্রাণময় পুরুষ। তার পুরুষ নালী ঘ্রাণে পোষ মাতাল বনে যায়। মানুষের শরীরের গন্ধ হয় ভিন্নতর, তৌসিফের পারফিউমটার ঘ্রাণও ভিন্ন। পোষের ভালো লাগে, চোখ বুঝে তা অনুভব করে ও। তৌসিফের হাতটা ধরতে তৌসিফ তাকালো ওর দিকে। পোষের নাক খোলা দেখে চোখে রাগ দেখিয়ে যে নাক ঠাকবে অমনি পোষ বলে উঠল, এখন হোটেলে না যাই, একটু হাঁটি, আপনি আর আমি হাঁটবো, ঘুমাবো, প্রেম করব। তৌসিফ ফোনটা কেটে দিল, ফটাফট আঙুল চালিয়ে দিল, কিছু টাইপ করে ফেল। ফোনটা জ্যাকেটের পকেটে ঢুকে পোষকে চিনে নিল নিজের কাছে। চোখের দিকে তাকাতে পোষ দৃষ্টি নামায়, আলগোছে তৌসিফ কাছে টানে। পোষ তৌসিফকে জড়িয়ে ধরে। খোলা রাস্তায় তখন মানুষজন খুবই কম, চারপাশে ঝলমলে আলো। পুরো অস্ট্রেলিয়া তখন সেজেছে নতুন রঙে। বছর বিদায় হওয়ার আর বেশি দিন বাকি নেই। পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করতে মুখিয়ে আছে সকলে। পুরাতনকে মনে রাখতে নেই আর, যদি সে পুরাতন হয় জ্বালাময়, জঘন্য এবং কষ্টদায়ক, তাহলে সেই পুরাতন মনে পুষে নিজে জ্বলার প্রশ্নই উঠছে না। পুরাতন মানেই তাকে বিদায় কারো, নতুনকে আঁকড়ে ধরো। এখানে অবশ্য ভিন্নতম আছে, থাকাটাই যথার্থ। মানুষ ভিন্ন, এর মানে যুক্তি ভিন্নই হবে। পোষ পায়ের আঙুলে ভর দিয়ে উঁচু হলো। তৌসিফ ওর নিয়ত বুঝল না, তবুও কোমর জড়িয়ে একটু উঁচুতে তুলে দিল। পোষ দু হাতে তৌসিফের গলা জড়িয়ে দাড়ি ভর্তি গালে নিজের গাল ঘষে দিল। তৌসিফ চোখ বুজে নিল। পোষ তখন আদর করতে ব্যস্ত। তৌসিফ এক ঠোক গিলে পোষ ওর প্রশস্ত কপালে চুমু দিয়ে এক হাত দিয়ে আরেক গালে ঠোঁটের ছোঁয়া দিল। অতি ঠান্ডায় উষ্ণ আলিঙ্গন। তৌসিফ পোষের দেহটা নিজের সাথে শক্ত করে আঁকড়ে ধরে হালকা স্বরে বলে উঠে, এখানে রুমের ব্যবস্থা করব। তাহলে এভাবেই থাক। রাস্তা এটা হানি, ট্রাই টু। তৌসিফ এত অল্পে বেসামাল হবে খেচান্ত। পোষ আদর থামালো, গালে ছোট ছোট একটা কামড় দিয়ে গলা ছেড়ে দিয়ে বলল, ও নামান। তৌসিফ চোখের পলক ঝাপটা দিল কয়েকবার, অসন্তোষ গলায় বলল, এটা কি ছিল? আদর ছিল। ব্যাস এতটুকুই? এতটুকুই। আর পাবো না? এখন না। তাহলে কখন? তৌসিফ বড় উতলা হচ্ছে, হওয়ার কথাই। বউ মাত্রই তাকে আদর করেছে একটু, এখন তার মনটা আদর করছে। এই করাটা স্বাভাবিক। পোষ উত্তর করল রাতে। তৌসিফ ফট করে পোষকে নামালো, এদিক ওদিক 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে পড়ল। দেখো চারপাশে অন্ধকার, রাত 12টা বাজে। আরো রাত হোক। এখন ঘুরবো। নো এহানি। পোষ ঝট করে হাত ছাড়ালো, দারাজ গলায় বলে উঠল, একসাথে ওয়ে হানির জামাই, বুড়ো জামাই বলে কি আমি প্রেম করব না? এতক্ষণ আমাকে বুইড়া বেটির মাঝে বসে রেখেছিলেন, এখন ঘুমাবেন আমাকে নিয়ে। আর হ্যাঁ, খবরদার, যদি কুত্তা মার্কা বেটিদের কাছে আমাকে আরেকবার এনেছেন তো ফালতু সব আমার সংসারে নজর দেয়। ওদের চোখ দিয়ে গুট্টি বানিয়ে খেলবো আমি, একদম কাঁচা চামচ দিয়ে তুলে নিব। চিনে না আমাকে। তৌসিফ অসহায়ভাবে তাকালো, কি হলো? হঠাৎ রোমান্টিক মুডে থাকা বউটা ক্ষেপ্র কেন? এতক্ষণ তো ভালোই ছিল। পোষের হাতটা ধরে তৌসিফ জিজ্ঞেস করলো, কেউ কিছু বলেছে? বলেছে। কি বলেছে? রাতে বলবো। ফুস করে শ্বাস ফেলে তৌসিফ পোষের হাত ধরে চেরিনে নিজের কাছে। দুজন হাঁটার ধরে গন্তব্যহীন সিডনি শহর তখন আলোকিত, বোঝা যায় এখন রাত। তার মধ্যে অসমবয়সী দম্পতি হাঁটছে। মেয়েরা রাগ করে সামনে যেতেই পুরুষটা পিছু দৌড়ালো, এগিয়ে এসে হাত ধরে টেনে টান দিতেই মেয়েটার রাগ পড়ে গেল। তাদের ছুটোছুটি চললো অনেকক্ষণ। হাসির শব্দে আশেপাশে দু একজন তাকালো, অথচ বেখবর দুজন মেতে আছে প্রেমে। তারা সিডনির ঠান্ডার মাঝে
উৎসব খুঁজে নিয়েছে একদম নিজের মতো করে। ক্লান্ত পোষ দেখলো মোটামুটি জোয়ান একজন মহিলা বেলুন বিক্রি করছেন। তার থেকে একজোড়া কিনে কিনে বেঁধে আকাশে ছেড়ে দিচ্ছে কেউ কেউ। তাদের মতে এই দুটো হলো একজোড়া প্রেমের জুটি। বেলুনগুলো ঝলমল করছে। পোষ সেই বরাবর দৃষ্টি দিয়ে দেখতে পেছন থেকে ওর কোমর জড়িয়ে ধরে তৌসিফ। নিজের কাছে নিয়ে উঁচু করে হাঁটা দিতেই পোষ হাসল। আজ সারাদিন তৌসিফ তাকে হাঁটতে দেয়নি ততটা। তার আড়ালে করা এসব যত্নে পোষের ভালোবাসা বাড়ে, হাজার গুণ বাড়ে। শত শত তারা যেমন আকাশে রাজত্ব করে ঠিক সেভাবেই তৌসিফের বুকে রাজত্ব করে পোষ। সবটা তার। এই তৌসিফ তালুকদার তার নিজের রাজত্বে যখন রাজাই আমার, তখন ফাঁকা তীরে কেউ মরে না। পোষ ততটাও বোকা না। সে হাজার বোকা হলেও তৌসিফের ভালোবাসা চিনতে সে ভুল করেনি, ভুল হয়নি তার। এই ভালোবাসা কে না বুঝে, পাগলেও বুঝে। পোষ হাসল। তৌসিফ লোকটার কাছে যতটুকু ছিল সবগুলো বেলুন নিয়ে পোষের হাতে দিল। পোষ হাসতে হাসতে বলল, এত কেন? দুটো তুমি, আমি, বাকিগুলো? আমাদের বাবুরা। এতগুলো? হ্যাঁ তো। এতগুলো না ব্যাটা বলে কি? মরে যাব আমি। পোষ বেলুন হাতে ফ্রিজে ছুটল। তৌসিফ এক পলক তাকে হাসতে হাসতে টাকা দিল মহিলাটিকে। মহিলাটা হাসি মুখে সুন্দর করে তাকে রাতের শুভেচ্ছা জানিয়ে বিদায় জানিয়ে চলে গেল। তৌসিফ বুকে হাত গুজে তাকালো। বৃষ্টি ছোট। অপর পাশ থেকে দৌড়ে এলো তৌসিফ। তার মতো একটা পুরুষকে হয়তো এসবে মানায় না, কিন্তু একজন প্রেমিক পুরুষকে সবটা মানায়, সবটা। হঠাৎ সামনে থেকে তৌসিফকে আসতে দেখে পোষ থামলো না। তার পা চলমান। দুজন দ্রুতই নাগাল পেল দুজনকে। হাঁপাতে হাঁপাতে তৌসিফ জড়িয়ে ধরল পোষকে। দুজনের মুখ থেকে আভা বের হচ্ছে। অতি শীঘ্রই পোষের দেহ আঁকড়ে ধরে দুটি উষ্ঠদর একত্রিত হলো। মাঝপ্রিজ থেকে তখন উড়ে গেল 14টি বেলুন। পোষ দুই হাতে তৌসিফের পিঠ জড়িয়ে ধরল। ওর চোখ দিয়ে পানি পড়ল সমান তালে। জানা নেই কেন, কিন্তু এই চোখ শুধু কাঁদে, হোক অতি খুশিতে বা অতি দুঃখে। বাড়িতে আসার পর থেকে সোয়ার ব্যবহার বদলে গেল। মেহেদি পাথর হয়ে আছে। তার জীবনে এমন পরিস্থিতি কখনো আসেনি। রাস্তায় সোয়া গাড়ি থামিয়ে মিষ্টি কিনেছে। গাড়ি করেই তারা বাড়ি ফিরেছে। মিষ্টিগুলো মেহেদি ভিতরে এনে টেবিলে রাখতে ওর মা বেরিয়ে গেলেন। সকাল সকাল কোথায় গিয়ে বেরিয়েছিল জিজ্ঞেস করতে সোয়া হাসি মুখে বললেন, হাসপাতালে। চিন্তিত হয়ে শাশুড়ি জিজ্ঞেস করলো, হায় হায়, হাসপাতালে কেন গিয়েছিলে? ঠিক আছে দুজন? মেহেদি বাবা, কি হয়েছে? সোহা শাশুড়িকে জড়িয়ে ধরলো, কানে কানে বলল, দাদি হচ্ছেন আপনি। সোহা ছেড়ে সরে আসতেই চাইছিল, কিন্তু পারলো না। ও শাশুড়ি জড়িয়ে রাখলো। মধ্যবয়স্ক নারীটি কেঁদেও ফেললো। তার একমাত্র সন্তান মেহেদি। কষ্টের সংসারে একমাত্র পুত্র সে। তার সন্তান আসবে ভাবতেই আবেগী হলেন তিনি। সোহার কপালে চুমুকে শুকরিয়া আদায় করে মেহেদির পাশে বসে ওকে জড়িয়ে ধরতে খেয়াল করলেন মেহেদি কাঁপছে। ওর মা হেসে ফেললেন, বললেন, দেখলে বৌমা, আমার ছেলে বাবা হওয়ার খুশিতে কিভাবে কাঁপছে। এ মেহেদি, আব্বা আমার, কেন কাঁদছিস? পাগল, খুশির কথায় কাঁদতে নেই। মেহেদি মাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ওর ফুপানো কানে এলো সুহার। সুহা মেহেদির অপর পাশে বসে কাঁধে হাত রাখলো। মেহেদির মা কপাল কুচকে নিলেন, অসন্তুষ্ট গলায় বললেন, এভাবে কাঁদে কেউ? মেহেদি, বাবা হচ্ছিস না এখন? সুহা ঝোঁকিলের সামনে নিল, বলল, আম্মা, আসলে ডাক্তার প্রথমে একটু ভুলভাল বলেছিল তো, তাই হয়তো এখনো ভয় পাচ্ছেন উনি। সে কি, এ ডাক্তার দেখিও না আর তাহলে। মেহেদি, চার, তোর বাবাকে বলি। প্রিয় স্বজনদের ফোন দিতে হবে তো। আর বোকা, তুই 5 কেজি মিষ্টি কেন এনেছিস? হবে এতে? আমি পুরো মহল্লায় দিব। দাঁড়া, টাকা নিয়ে আসি। বলতে বলতে উঠে গিয়ে কয়েকটা ভাঁজ করা কিছু নোট নিয়ে এলেন উনি। দেখে বোঝা যাচ্ছে বিভিন্ন সময় জমানো টাকা। সোহা পুনরায় ঢোক গিলেন। সে কি বেশি কঠোর হয়েছিল? মেহেদির শরীর তখনও কাঁপছে। ওর মা এবার বিরক্ত হয়ে স্বামীকে ফোন দিলেন। বাসার পাশে থাকায় শ্বশুর তাড়াতাড়ি বাড়ি ফিরল। তাকে খুশির খবরটা দিয়ে টাকাগুলো হাতে গুজে দিয়ে শাশুড়ি পাঠালেন মিষ্টি আনতে। সোহা কঠিন কথা বলবে ভেবেছিল, তাই তো দামি মিষ্টি এনেছিল। সোহা ধরল না সেগুলো। ও খেলো শ্বশুরানা কম দামি সাদা মিষ্টি। শাশুড়ি মিষ্টি বাট করছেন
আশেপাশের কয়েকজন চাচি এসেছেন। তারা নানান কথা বলছেন সোহাকে। সোহা দেখলো মেহেদি একইভাবে বসে আছে। শাশুড়ি আনারের রস এনে সোহার হাতে দিয়ে বললেন, এক ডোকে গিলে নাও তো বৌমা। আর এই মেহেদি, ঘরে যা ওকে নিয়ে, একটু শুয়ে থাকুক। মেহেদি উঠে দাঁড়ানোর সুযোগ পায় না, শক্তি হয় না। সোহা ওর হাত ধরে শক্ত করে বসে। মেহেদি উঠে দাঁড়ায়, সোহার সাথে রুমে যায়। সোহা দরজা আটকে এলো। নিজের করা আচরণটা তার কাছে তখন ঠিক লাগলো, এখন ভুল লাগছে। সে ভালোবাসে মেহেদিকে একইভাবে মিনুটাকেও যে নিজ হাতে পেলেছে। এই কলিজার একটা টুকরো মিনু হয়তো ভালো শিক্ষা দিতে পারেনি ততটা, কিন্তু সোহা ভালোবাসে ওকে নিজ সন্তানের মতো। মেহেদির পাশে বসে সোহা ওর হাতটা ধরতেই মেহেদির চোখ তুলে তাকালো, লাল এক জোড়া চোখ। সোহা ভরকালো কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগে মেহেদি ফ্যাস ফ্যাস গলায় বলল, কত টাকা লাগবে সোহা? সোহা ঢোক গিলার আর সুযোগ পেল না, ওর বুক কাঁপছে। কিসের টাকার কথা বলছে মেহেদি? ওকে ছেড়ে দিবে নাকি তালাকের টাকার কথা বলছে? সেটা তো পরিশোধ করা, তাহলে অযাচিত সব ভাবছে সোহা। মেহেদি পুনরায় জিজ্ঞেস করলো। সোহা ভীতু স্বরে বলে, কিসের টাকা? বাচ্চা বলতে কত টাকা লাগে? মেহেদি, আমি শুধু আপনাকে বুঝাতে চেয়েছিলাম। আমি বুঝেছি তো সোহা, শুন। শোনা লাগবে না আর, আমি বুঝেছি। আচ্ছা শোনো, এখানে তো 2 রুম, 1 মাস সময় দাও না হয়। আচ্ছা 2 মাস দেওয়া যাবে? একটু সময় লাগবে মনে হয়। 3 রুমের বাসা নিতে হবে। মিনু থাকবে কোথায়? ওর জন্য 1 রুম। সোহা, আমি টাকা কামিয়ে নিব, তুমি চিন্তা করো না। তুমি নিশ্চিন্ত থাকো, সামনের মাসেই বড় ফ্ল্যাট নিব, তোমাকে সব দিব। কি কি লাগবে আমাকে বলবে। ওদের কথা শেষ হলো না, দরজা খটখট শব্দ। সোহা কান্না চেপে ধরে। ও শুধু ভয় দেখাতেই চেয়েছিল, ভালোবাসার লোভে মেহেদিকে আঁকড়ে ধরেছে। ও চাইনি পূর্বের মতো মন ভাঙতে, কিন্তু মেহেদি যে এতটা কষ্ট পাবে তা সোহা বুঝতে পারেনি। সোহার কান্না পাচ্ছে, ভীষণ কান্না। সোহা কাঁদতে পারলো না। মানুষজন দিয়ে ভরা বাড়ি, শুধু ফাঁকে গায়ে জ্যাকেট জড়িয়ে মাফলার মুখে পেঁচিয়ে বেরিয়ে গেল মেহেদি। সোহা ভয় পেল তখন, যখন রাতেও বাড়ি ফিরল না মেহেদি। রাত 3টা নাগাদ হোটেলে রুমে ঢুকে তৌসিফ পোষকে ফ্রেশ হতে পাঠিয়ে নিজে টুকটাক খাবার অর্ডার দিল। পোষের যে ক্ষুধা লেগেছে এটাও জানে। পোষ কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো। তাড়াতাড়ি তৌসিফ ওকে বিছানায় তুলল, যাতে দর চেপে তৌসিফ এক ধমক দিল। পোষ কেঁপেই যায়, মাথায় ঢুকায় কম্পিউটারের ভিতরে। তৌসিফ রাগী কঞ্চে বলে, এই বরফের মতো ঠান্ডা পানি দিয়ে কেন মুখ হাত ধুয়েছ? গরম পানি নেই? কথা শোনো না তুমি? এত ঘাড়তেরামি করলে দেখবে কি করি। বলতে বলতে হিটারটা পোষের কাছাকাছি এনে রাখলো। নিজেও ফ্রেশ হয়ে আসতেই দেখলো পোষ এখনো ওভাবেই শুয়ে আছে। তৌসিফ এত টানলো ও উঠবে না, না পেরে কম্পিউটার সহ ওকে জড়িয়ে ধরে। তৌসিফ হাসতে হাসতে বলে, এই বউ, সরি তো, উঠো। না। কেন? বকেছেন। মাপ চাইছি, খাবে না? না, ছাড়ুন আমাকে। তৌসিফ ছাড়ে না, পোষকে বের করে নেয়। মুখের সামনে খাবার নিলেও যখন তেরামি শুরু করলো, তখন তৌসিফ আচমকা ওর কানে কানে কিছু বললো। পোষ মাথা নামিয়ে নিল। তৌসিফ মুখে খাবার দিতে খেয়েও নিল। তৌসিফ হাসছে, হাসি থামে এক সময় জিজ্ঞেস করে, এত ভাবো আমার কথা? ভালোবাসি তো। তৌসিফ গাঢ় দৃষ্টি ফেলে তাকালো। সময় গড়ালো। তাদের হানিমুনের দ্বিতীয় রাত সার্থক করলো তৌসিফ, যাতে যথাযথ অবদান রাখলো পোষ। রাত যখন শেষ দিকে, তখন নিভু নিভু চোখে তৌসিফের বুকে থাকা পোষ বলে উঠল, এত এত দেশ থাকতে অস্ট্রেলিয়ায় কেন এলেন হানিমুনে? ওর চুলে হাত বুলিয়ে তৌসিফ বলল, বিশেষ কারণে। কাউকে দেখাতে? কাকে? আমি কি জানি। ঘুমিয়ে গেল। তৌসিফ কপাল কুচকে নিল, পোষকে আরেকটু বুকে তুলে নিল। মেয়েটা অসুস্থ হয়ে যাচ্ছে। বাইরে তখন মৃদু মৃদু বাতাস, ঠান্ডা জমে যাওয়ার উপক্রম। তৌসিফ কফি নিতে একটা ফুড জোনে ঢোকা মাত্রই পৌষের সামনে আগমন ঘটে এক নারীর। পোষ তার চেহারা খেয়াল করেনি। হঠাৎ সামনে এসে দাঁড়াতে পোষ চোখ তুলে তাকালো। বরাবর দাঁড়িয়ে এক সুন্দরী রমণী। কপাল কুচকে পোষ সরে যেতে নিলেই নারীটি বাংলায় বলল, পোষ কেমন আছো পৌষ? অবাক হলো। এই ভিন্ন দেশের মাটিতে তাকে পোষ বলে কে ডাকবে? ওর অবাকতা দেখে নারীটি সামান্য হাসলো, বলল, অবাক হচ্ছ? হওয়ারই তো কথা। আমি কিন্তু তোমার সম্পর্কে আরো জানি।
তুমি তৌসিফের ওয়াইফ আর সে তোমাকে খুবই আদর যত্নে রাখে। তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে এই আদর যত্ন কিন্তু সে আরও অনেককেই করেছে। সেসব গুরুত্বপূর্ণ না, তবে তোমার বুঝতে হবে সে কিন্তু কাজের মেয়েদেরও একইভাবে আদর করে। তুমি কি বুঝতে পারছো না পৌষ? আমি কিন্তু তাকে খুব করে চিনি। তার পুরো শরীরের ঘ্রাণ খুব কাছ থেকেই নিয়েছি আমি। হয়তো আরও কিছু নারীও নিয়েছে। পিউ। তৌসিফের কণ্ঠে আচমকা এই ডাকে দুজন নারী একসাথে চমকালো। পিয়াসি ভাবিনি তৌসিফ এত তাড়াতাড়ি ফিরে আসবে, কারণ কফির কাউন্টারে অনেক ভিড়। তৌসিফ চোয়াল শক্ত করে এগিয়ে আসা মাত্রই পোষ ঠান্ডা গলায় প্রশ্ন করলো, আপনি বাদে আর কোনো নারীর সাথে তার সম্পর্ক আছে? আর পিয়াসি ঘাবড়ানো বাদ দিয়ে তৌসিফের দিকে তাকাতেই দেখলো তৌসিফ তাকে খেয়ে ফেলবে ঠিক অমন ভাবেই দৃষ্টি দিয়ে রেখেছে। পিয়াসি হড়বড়িয়ে বলে উঠল, পুরো এলাকা জানে। তুই তুই কি জানিস? আচমকা পোষের গলার স্বর আর সম্বোধন বদলে গেল। আপনি থেকে সোজা তুইতে আগমন তার। পিয়াসি রাগী দৃষ্টি ফেললো, বলল, বেয়াদব মেয়ে, তোমার কত বড় আমি জানো? জেনে কি কাজ আমার? ভাগ এখান থেকে, না হয় চুল টেনে দুটো পাটকানি দিব। এখানে ভেটকি লেগে যাবি। তৌসিফ এগিয়ে আসতে আসতে পিয়াসি বলে উঠল, কত নারী নিয়েই তৌসিফের বদনাম জানো? সোহাকে নিশ্চিত চেনো? বাকিটা শোনার অপেক্ষা পোষ করলো না। ও হামলে পড়েছে পিয়াসির ওপর। পিয়াসির রং করা চুলগুলো টেনে ধরে গালে মুখে আঁচড় কাটতে কাটতে বলতে লাগলো, উত্তি, তুই চিনিস আমাকে? আমার সংসারে আগুন লাগাস, তোর চুল ছিঁড়ে শাক খাবো আমি। শালি আমার সংসারে আগুন লাগাতে চায়, তোর মুখ ভেঙে দিব আমি। মানুষজন জড়ো হতে সময় লাগলো না। তৌসিফ তাড়াতাড়ি পোষকে ধরল, পেছন থেকে ধরে সরাতেই পারছে না। পোষের যেন শক্তি বৃদ্ধি পেল হঠাৎ। পিয়াসির চুলও ছাড়ছে না। তৌসিফ বহু কষ্টে ছাড়লো। পিয়াসির যেন দম আটকে আসছে। গার্ড চলে আসা মাত্র পিয়াসিকে সুযোগ না দিয়ে তৌসিফ গার্ডদের বলল পিয়াসিকে সরাতে। অতঃপর পোষকে নামালো। পোষ সমান তালে বাংলা ভাষায় উচ্চতর গালি দিয়ে যাচ্ছে। তৌসিফ না পেরে ওকে নিয়ে বেরিয়ে এলো। পোষ ঝটকা মারে, সরে দাঁড়ায় তৌসিফ থেকে। রাগে ফুঁসতে ফুঁসতে হাঁটা ধরে অচেনা রাস্তায়। রাগে মাথাটা তপতপ করছে। তৌসিফকে কিছু বলার সুযোগও দিচ্ছে না ও। তৌসিফ শক্ত হাতে দৌড়ল। এবার নিজেও রাগ দেখিয়ে বলল, হয়েছে? কেন, কষ্ট লাগলো বুঝি? পৌষ রাত। এখন বাসায় যাব। ওকে ফাইন, হোটেলে ব্যাক করছি। হোটেল ফোটেল না, সোজা বাসায় যাব এখন। এখনই দেশে ফিরবো। এই, কেন এনেছেন পুরাতন বউকে জ্বালাতে? তৌসিফ ওকে টেনে গাড়িতে তুললো। রাস্তায় মানুষ দাঁড়িয়ে ওদের নাটক দেখছে। পোষ গাড়িতে দূরত্ব রাখলো। হঠাৎ হোটেল রুমে পৌঁছাতে ও নিজের লাগেজ গুছাচ্ছে। তৌসিফ হাজার বুঝালো, বুঝ মানতে নারাজ। তৌসিফ ওর বাহু ধরে নিজের কাছে টানলো, দু বাহু চেপে ধরে বলল, এখানে এনেছি কারণ আমার পুরাতন বেশ কিছু বন্ধু আছে এখানে। এখানে পৌষ রাত, মাথা ঠান্ডা করো। আমার মাথা ঠান্ডাই আছে। ওই আমার সংসারে আগুন লাগায়। ওর কি দোষ? ইচ্ছে করে ওকে দেখাতে এখানে এসেছেন আপনি। এই, ও আপনাকে ছাড়লো কেন? সোহার জন্য এত এত প্রেম? তাকে বলেননি সোহার সাথে বোনের সম্পর্ক? ও সরি, বোন তো না সোহা। এর মানে কি? পুরো এলাকা কেন বলে এটা? পিউ কেন ডাকলেন তাকে? কেন অস্ট্রেলিয়ায় আসতে হলো? হয় কেন পরিষ্কার করেনি সোহা কে হয় আপনার? আর প্রিয়সী কেন বলল বিভিন্ন নারী? কয় বউ আপনার, নাকি বিয়ে ছাড়াই? আর কিছু বলার আগে পোষে ডান গালে দানবীয় এক চর পড়ল। ছিটকে বিছানায় গিয়ে পড়ল পোষ। তৌসিফের চোখ দুটো তখন চকটকে লাল দেখাচ্ছে। রাগ তার সহজে উঠে না, উঠলে নিয়ন্ত্রণে থাকে না তৌসিফ। তার শিরা উপশিরা তখন দপদপ করে জ্বলছে। পোষ দমে যায়নি, বরং তেজি গলায় বলে, সত্যি গায়ে লাগলো নাকি? কি কথা বলুন, উত্তর আজ দিতেই হবে আপনাকে। তৌসিফ তালুকদারের কত নারী সঙ্গ আছে আমার তো জানা দরকার। তৌসিফ ওর গাল দুটো চেপে ধরে হিসিয়ে বলল, শুধু কুকুরের পেটে ঘি হজম হয় না। অতঃপর সে উঠে গিয়ে রুমের দরজা সবগুলো লক অ্যাক্টিভ করে দিল। পোষ ঝাঁঝালো গলায় বলল, এখনই দেশে যাব আমি, থাকবো না এখানে। ব্যবস্থা করছি। অতি ঠান্ডা অথচ হিংস্র সেই কণ্ঠস্বর। আপনি কোথায় ছিলেন? সোহার প্রশ্নের উত্তর করে না মেহেদি। সোহা আবারও বলে উঠল,
কথা বলুন মেহেদি, আজ সপ্তাহখানেক ধরে রাত কোথায় কাটান আপনি? এত টাকা কোথা থেকে আনছেন? মেহেদি, আপনি কি খারাপ কোনো কাজে জড়াচ্ছেন? মেহেদি ওর দিকে তাকিয়ে মুচকি হাসল। গোসল করে এসেছে মাত্র, চুলগুলো মুছে খাটে বসে বলল, সামনের মাসেই 3 রুমের ফ্ল্যাট নিব আমরা সোহা। মিনুকে এনে রাখবো। আচ্ছা এক কাজ করি, রাতে তো আমি বাসায় থাকি না, মিনুকে এনে রাখো, তোমার সাথে এখানে থাকলো। সকালে বাসায় ফিরে আমি মায়ের রুমে থাকবো না। সোহা আর সহ্য করতে পারল না, মেহেদির হাতটা ধরে আতঙ্কিত গলায় বলল, কি বলছেন মেহেদি? আপনি এমন ছিলেন না। আমি তো বারবার বলছি, আমি শুধু আপনাকে বোঝাতে চাইছিলাম এত হিসাবই হতে নেই। খরচ তো হয়, আমার টাকা আছে, আমার সম্পদ যা আমাকে দেওয়া আছে তা আপনি নিন। কেন নিব? কি আজব কথা মেহেদি, বউ হই আপনার। আচ্ছা তুমি সব বাবুকে দিও, আমার লাগবে না। বলুন রাতে কোথায় থাকেন? সত্যি বলছি, আরেকটা বিয়ে করিনি। মেহেদি হাসল। সোহা বিরক্ত হয়ে ওর হাত চেপে ধরতে কপাল কুচকে তাকায় মেহেদি। সোহা তাকালো মেহেদির হাতের দিকে, ও তাকিয়ে রইল, শুধু হা করে তাকিয়েই রইল। সুন্দর একজন শিক্ষকের কলম ধরা হাতটা কাটাছিড়া হয়ে আছে, চামড়া ছিলে আছে কিছু জায়গায়। সোহার চোখের গরম পানি ফোঁটা পড়ল মেহেদির ক্ষত বিক্ষত হাতে, জ্বলে উঠল সেই হাত। সোহা তখনও দেখছে এই কোন শিক্ষকের হাত, এটা একটা দিনমজুরের হাত। না জানি কত কত ইট আর বস্তা টেনেছে এই হাত। সোহা কি মনে করে হঠাৎ মেহেদির শার্টের বোতামগুলো খুলল। গা থেকে শার্ট সরাতেই দেখা গেল তার সুন্দর অপরিপক্ক কাঁধ দুটো। সন্তান তুলার বদলে তুলেছে ভারী কিছু বস্তু। সোহা হাউ মাউ করে কেঁদে উঠল। হঠাৎ ধপ করে বসে পড়ল মেহেদির পায়ে। মেহেদি ওকে বুকে নিতে চাইলো, পারল না। সোহা আহাজারি করে উঠল, দরজার শাশুড়ি ধাকাচ্ছে। কি হয়েছে জানতে কেউ খুলল না। সোহা চিৎকার করে কাঁদতে কাঁদতে শুধু বলল, আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না, আমাকে ত্যাগ করুন মেহেদি, আপনার সুখ সব নষ্ট করে দিব আমি। হঠাৎই বৈরী হাওয়া বইতে লাগলো অস্ট্রেলিয়ায়। বাইরে ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। নিউজ মিডিয়া সরাসরি সম্প্রচার করা যাচ্ছে আবহাওয়া। ঝড়ো হাওয়ার মাঝে উত্তাল পানি, মাত্রাতিরিক্ত ঠান্ডা, মানুষ জমে যাওয়ার উপক্রম। সবাইকে নিজ নিজ জায়গায় অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। রাস্তাঘাটে ততক্ষণে বন্ধ। যাতায়াত ব্যবস্থা বন্ধ করা অন্যতম কারণ হলো দুর্ঘটনা প্রতিরোধ। টিভির সাউন্ডটা আরেকটু কমিয়ে দিল পোষ। রিমোটটা পাশে রেখে এদিক ওদিক ফোন খুঁজল, তার ফোনটা পাওয়া যাচ্ছে না। নাক আর মাথা জ্যাম হয়ে আছে। মুখ খুলে শ্বাস নিল, কিছুক্ষণ পর পর বড় বড় দম ফেলে। বুকের ভেতর অস্থির লাগছে তার। তৌসিফ এখানে নেই, বাইরে অবস্থা ভয়ঙ্কর। শরীর ঠেলে বহু কষ্টে উঠে বসলো পোষ। কোমরের দিকটা ব্যথা দরুন চোখ মুখ খিচে নিল, নিজেই হাত দিয়ে চেপে ধরলো। চোখ দিয়ে চুপচুপ করে পানি পড়লো। কতক্ষণ চাপা স্বরে কেঁদে বিড়বিড় করলো, কোথায় গেলেন আপনি? তৌসিফ বেরিয়েছে, ঘন্টা 3 পার হলো। পোষ এবার উঠে দাঁড়ালো, এক পা দুপা করে এগিয়ে আলমারির কাছে এসে নিজের কাপড় নিল। পরনে থাকা তৌসিফের বড় মোটা হুডিটা খুলে নিজের জামাটা গায়ে জড়ালো। তৌসিফ কোথায় সে জানে না। আবছা আলোয় ও ফোন পাচ্ছে না, এদিক ওদিক খুঁজেও যখন পেল না, তখনই আস্তে ধীরে হাঁটতে হাঁটতে এলো কাউন্টারে। ম্যানেজার ওকে দেখা মাত্র এগিয়ে গেল। পোষ জানে না তৌসিফ এখনো ফেরেনি। ম্যানেজার আশ্বস্ত করলো, জানালো তৌসিফ ফিরেছে, চিন্তার কিচ্ছু নেই। পোষ ভরসা পায় না, এক বিন্দুও ভরসা সে পায় না। বাইরে বাতাস তাণ্ডব চালালো। পোষ সেদিকে তাকিয়ে এক দুপা বাড়লো বাইরের দিকে। ম্যানেজার ঘাবড়ে গিয়ে তার পিছু নিয়ে বারবার নিষেধ করলো সেদিকে না যেতে, কিন্তু পোষ শুনল না। এই শীতের দেশে তার উত্তপ্ত হৃদয় কেউ দেখতে পাচ্ছে না। এটা দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। হোটেলের বাইরের দিকে মেইন ফটকের ভেতরে বসার জন্য সুন্দর বেঞ্চ করা। পোষ গিয়ে সেখানে এসে বসল। তার পা দুটো চলছে না। এখান থেকে কোথায় যেতে হয় তাও পোষ জানে না। গাড়ি কোথায় পাওয়া যায় তাও জানে না। সারি সারি গাড়ি, লন সাইডে রাখা, রাস্তাঘাট তো বন্ধ। পোষ কোথায় যাবে? কোথায় গেলে পাওয়া যাবে তৌসিফ তালুকদারকে? শুকনো মুখে পোষ রাস্তার দিকে তাকিয়ে রইল। ঝড়ের বেগে আসা বাতাসগুলো তার মুখে ঝাপটা দিল। নাকে ঠান্ডা বাতাস
লাগতেই ব্যথা হচ্ছে। ঠোঁটগুলো খুব শীঘ্রই ফেটে ফেটে এলো। ফ্যাকাশে মুখে পোষ পথে চেয়ে রইল। ম্যানেজার সহ এবার একজন মেয়ে স্টাফও এলো। তারা চেষ্টা করে পোষকে সরাতে পারল না। অজ্ঞতা মেয়ে স্টাফ একটা চাদর নিয়ে গায়ে দিয়ে সরে এলো। পোষ তখনও ঠায় বসা, বিড়বিড় করতে বলতে লাগলো, কোথায় আপনি? কোথায় গেলেন? আমার কথা কি ভুলে গেলেন? আপনার এত এত ভুল সত্ত্বেও আমি কেন আপনাকে ভুলতে পারি না? এই ঠান্ডার প্রকোপের মাঝেও কেন আমার আমার ভেতরে জ্বলছে, আমার ভেতর জ্বলছে। আপনি আমায় কোন প্রেমে মত্ত করে গেলেন? কেন একা ফেলে গেলেন? আমি কি ভুলছিলাম? শাস্তি কেন আমার বেলায় এত কঠিন হয়? আপনি কি বোঝেন না, নাকি বোঝেন বলেই আমার শাস্তির সময় বৃদ্ধি করেন? ফিরে আসুন, ফিরে আসুন। চোখ দুটো সহসা লাল হয়ে উঠে ধীরে ধীরে রাত কাটিয়ে সকাল হলো। ঝড় কমেছে কিছুটা। মানুষজন চলাফেরা করা শুরু করলো। কেউ কেউ পোষকে দেখলো। ম্যানেজার তার নাস্তা পাঠালো। পোষ ঘুরে তাকালো না, তার দৃষ্টি নড়েনি। সে দেখতে চায় কতক্ষণ তৌসিফ তাকে অপেক্ষা করায়। সময় গড়িয়ে তখন দুপুর। খুবই অল্প সূর্য উকি দিল। এক ফালি রোদ সেকেন্ডের জন্য পোষের উপর পড়ে, পরক্ষণই হারিয়ে গেল। দুপুর হতেই লোক যাতায়াত বাড়ে। এত মানুষ আসে অথচ তৌসিফ আসে না। কালো রঙের একটা গাড়ি লনে আসলো। পোষ তখনও সোজা দৃষ্টি ফেলে তাকে, মোটা জ্যাকেট গায়ে। গাড়ি থেকে নামলো তৌসিফ। সোজা হেঁটে ভেতরে ঢুকবে সে। খুব তাড়াই আছে যেন। সে তার হৃদয়ের এক টুকরো এখানে রেখে গিয়েছে। তাড়াহুড়ো সে আশেপাশে খেয়াল করে না। মূল ফটক পেরিয়ে ভেতরে ঢুকে গেল সে। হঠাৎই কপালে ভাঁজ পড়ল। ছাই রঙা চাদর মুড়িয়ে কি একজন বসে আছে না বেঞ্চে। তৌসিফ তড়িৎ বেগে পিছু ফিরল। তার হৃৎপিণ্ড দাপিয়ে উঠল তৎক্ষণাৎ। সমস্ত শরীর যেন সেকেন্ডের জন্যই প্রতিক্রিয়া জানাতে নারাজ হলো। শক্তপোক্ত মুখ চোখ হঠাৎই অসহায় হইল। অতিরিক্ত চাপ অনুভব হলো তার। দুই একবার এদিক ওদিক তাকালো। সব তো ঠিকই আছে, তাহলে কেন তৌসিফ নিজে ঠিক নেই? এই মেয়েটা পুতুলের মতো এখানে বসে আছে, কিন্তু কেন? এটা কি তার বসার জায়গা? তৌসিফ কি তাকে এখানে রাখতে বলেছে? কেউ কেন তার পরিচয়ের যত্ন নেয় না? কেন তৌসিফ কারো ভরসায় রেখে গেলে বারবার হতাশ হয়? টাকা দিয়েও কেন কাজ হয় না? কেন হয় না? তৌসিফ কি বলে যায়নি ওর জানটার খেয়াল রাখতে? তৌসিফ কি টাকা দিয়ে যায়নি? তাহলে কেন পোষ এখানে থাকবে? তৌসিফ বাদে কেন কেউ ওর তোতা পাখির খেয়াল রাখে না? তৌসিফের কান্না পেল আজ, ভীষণ কান্না পেল। তার মনে পড়লো তার মায়ের কথা। মা বাদে কেউ তার খেয়াল রাখতে পারেনি, কখনোই পারেনি। তাইফা আপা সংসার সামলে তৌসিফকে ততটা খেয়াল রাখতে পারেনি। সে ভালোবেসে গিয়েছে শুধু। এতিম হওয়া বড় এক জ্বালার বিষয়। এদের অতি আপন বলতেও কেউ থাকে না। এই এক পোষ এলো জীবনে, অতঃপর খুব কম সময় তৌসিফ নিজের খেয়াল রেখেছে। তার পায়ের নখটা সহ এই পোষ কেটে দেয়। এত ভালোবাসা কেন ফিকে পড়ে যায় বারবার? উত্তর তৌসিফ জানে না। দুই এক পা বাড়িয়ে এগিয়ে এলো বেঞ্চের কাছে। আস্তে ধীরে বসলো, একদম গা ঘেঁষে। পোষ মাথা নিচু করে নিল। তার দৃষ্টি গোটা এক রাত, এক সকাল পর সরল এখান থেকে। তৌসিফ দুই হাতে ওকে টেনে নিজের বুকে নিল। পোষ উষ্ণতা পেল, মুখটা বুকে রাখলো। তৌসিফ ওর মাথাটা চেপে ধরলো সেখানে। কেউ কোনো কথা বলল না। খুব যত্নে ওকে কোলে তুলল তৌসিফ। ওরা এগিয়ে গেল রুমের দিকে। বিছানায় পোষকে রেখে তৌসিফ দরজা আটকালো। রুমে হিটার আছে, তবে অফ করা। তৌসিফ তাড়াতাড়ি তা অন করলো। গত রাত থেকে তাপমাত্রা শুধু কমছে। এগিয়ে এসে গায়ের জ্যাকেট খুলে বিছানায় উঠে গেল। এক টানে বুকে নিল পোষকে। আজ পোষ কাঁদছে না। তৌসিফ ওকে শক্ত করে জড়িয়ে রাখলো, বুকে টেনে মোটা কম্বলে ঢাকলো। পোষের পুরো শরীর জমে আছে। তৌসিফ দেখলো ওর নাকটা ঠান্ডা হয়ে আছে। ও জানে একটু ঠান্ডায় নাক ব্যথা করে পোষের। তাড়াতাড়ি মাথা সহ ঢেকে নিল। তৌসিফের শ্বাস প্রশ্বাসে শীঘ্রই উষ্ণ হলো হাওয়া। পোষ আরাম পেল। তৌসিফ ওর কপালে সময় নিয়ে চুমু দিল। ফাটা ঠোঁট জোড়ায় আঙুল বুলালো। বেশ কিছুক্ষণ পোষ ফ্যাঁচে করে বলল, বাড়ি যাব না? যাব। ও। তৌসিফ ওদের মাথা বের করে পোষকে ধরে বসে ড্রয়ার থেকে ফোন বের করে কল লাগায় খাবার দিয়ে যেতে। মিনিট 5 মাঝে
হাজির হলো খাবার। পোষ চুপচাপ খেলো, ওর ক্ষুধা লেগেছে। তৌসিফ নিজেও গোসল সেরে এসে পাশে বসে খেলো। নিজ হাতে পোষের মুখটা মুছে দিয়ে বলল, এখন শুনবে? শুনবো। গতরাতে তৌসিফ ঠান্ডা মাথায় পোষকে বলেছিল সে প্রতিটি প্রশ্নের উত্তর দিবে পোষকে। পিয়াসী এবং ওর গল্প যা আজও অজানা তা জানাবে তৌসিফ। তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। পোষ মেনে নিয়েছে, সে ধৈর্য ধরেছে। গত রাতের আদরটুকুও স্বাচ্ছন্দ্যে নিয়েছে। পৌষের মতো মেয়েরা মানুষ চিনে। পোষ এতটুকু তো জানে তৌসিফ তাকে অবহেলা করবে না। সে ভালোবাসা চিনে, ভালোবাসার ধরনও চিনে। যেই পৌষের জন্য আজ পর্যন্ত তেমন কেউই ব্যস্ত হয়নি, সেই পৌষের জন্য তৌসিফই সবসময় দুহাত বাড়িয়ে রেখেছে। একদিনের আশা প্রশ্নের মুখে পৌষ এতদিনের ভালোবাসা ভুলবে না, তার দ্বারা সম্ভব না। তৌসিফ পৌষের অল্প লাল হওয়া গালে হাত বোলাচ্ছে, জিজ্ঞেস করল, ব্যথা আছে? না। আচ্ছা আমি বলছি, তবে তার আগে ওয়াদা করো আমাকে আর ভুল বুঝবে না। পৌষরাত এই প্রথম কৈফিয়ত দিচ্ছি কাউকে আমি, এমন কাজের কৈফিয়ত যার প্রয়োজন আমার জীবনে নেই, না আছে গুরুত্ব। কৈফিয়ত দিয়ে যদি সবটা সুন্দর হয় তাহলে দিতে মন্দ কি? এত ভালোবাসা আজ পর্যন্ত কাউকে বাসিনি, না হয় কৈফিয়তের প্রশ্নই উঠতো না। তৌসিফ একটু থামলো, পৌষের হাত দুটো ধরে বলা শুরু করলাম, আমার পিঠে কালো দাগ দেখে একদিন তুমি জিজ্ঞেস করেছিলে ওটা কিসের দাগ। পায়েও দাগ দেখেছো? হ্যাঁ। পিউর সাথে ডিভোর্সের পর এক রাতে ড্রিঙ্ক করে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ব্লাড রেয়ার হওয়ায় পাওয়া যায়নি। সেদিন আমাকে রক্ত দিয়েছিল সোহা। ওর সাথে রক্তের কোনো সম্পর্ক আমার নেই, তবুও ও আমাকে সেদিন যেই উপকার করেছিল তার বদৌলতে আজ আমি এখানে বসে আছি। 5 মাস হাঁটতে পারিনি, বাসায় ছিলাম। সোহা আমাকে সাহায্য করেছে বিভিন্নভাবে। কথা শেষ হওয়ার মাঝে পোষ প্রশ্ন করলো, কেমন সাহায্য? এই তো বউ বলে কথা। বলুন ঠিকঠাক। বিজনেসের কাজে সাহায্য করেছে। সেই সুবাদে 2-1 ঘন্টা রুমে থাকা হতো ওর। কাজের লোকরা ভাবিদের কানে এসব কথা দিল। তারা তিলকে তাল বানিয়ে ছাড়ল সোহার সাথে আমার অবৈধ সম্পর্ক। কেউ কেউ বলতো আমি ওকে বিয়ে করে নিয়েছি, কেউ বলতো কাজের মেয়ের সাথে অবৈধ সম্পর্ক। ওপরওয়ালার কসম কেটে বলছি, আমার সামনে আজ পর্যন্ত কেউ এই কথা বলেনি। যদি বলতো হয়তো উত্তর আমি দিতাম ভিন্নভাবে। ঘরের শত্রু বিভীষক আমার 2 ভাবি ছড়িয়েছে এই কথা। সোহার ওই উপকারের বিনিময়ে আমি কখনোই ওকে তেমন কিছু বলতাম না। উল্টো আমার জন্য একটা মেয়ের চরিত্র খারাপ হয়েছে সকলের দৃষ্টিতে। সেই সময় হয়তো ও খারাপ করতে চেয়েছে, তাই সেই নিম্ন মধ্যবিত্ত ঘরে ওকে পাঠিয়েছি আমি। সেখানেও বুঝবে জীবন কোথায় ছিল ওর। তবে হ্যাঁ, মেহেদি ভালো ছেলে তার নিশ্চয়তা আমি দিচ্ছি। আমি ওর খারাপ করিনি, যেই লোভও করেছে সেই কিছু সম্পত্তি ওকে দিয়েছি। দম আটকে পোষ প্রশ্ন করে, তো পিয়াসী কেন বললো সোহার কথা? আমি কি জানি? মানে? এটা পিউ জানে। আমি থাকাকালীন সোহা খুব কম আমাদের সাথে ছিল, বেশিরভাগ গ্রামে ছিল। আর ওর সাথে পিউর সম্পর্ক ভালো ছিল। আমি আন্দাজে বলতে পারি হয়তো তোমাকে নাড়া দিতেই ও সোহাকে টেনেছে। কিভাবে জানলো? তৌসিফ বিরক্ত হলো, বলল, হাউ ক্যান আই নো? পরক্ষণই বলল, বড় ভাবি বলতে পারে। উনি কেন বলবে? বড় ভাবির সৎ বোন পিউ। কি? এক প্রকার চিৎকার করে উঠলো পোষ। তৌসিফ হাসলো, বলল, জীবন রহস্যে ঘেরা পৌষরাত, যত গভীরে ঢুকবে তত অতলে হারাবে। ও কেন বলল ভিন্ন নারী সঙ্গী? ডিভোর্সের পর চিল ছিলাম। পিউ এক বিদেশি ছেলের সঙ্গে ভেগেছিল। আমার মুখে কালি দিয়ে ও পালিয়েছিল। ক্লাবে যাতায়াত বেড়েছিল। তবে আমার বুকে হাত রেখে বলছি পৌষরাত, দ্বিতীয় নারী আমার জীবনে তুমি। পিউর পর তুমি বাদে কাউকে গভীরভাবে স্পর্শ করিনি। হালকাভাবে করেছেন? কিভাবে? ওই হাত ধরা পর্যন্ত। লুচ্চামি তো ছাড়লেন না। ওহো পৌষরাত, একবার ধরেছিলাম ভুলে, বন্ধুদের পাল্লায় পড়ে। তবে ওই হাতই ধরেছিলাম, কিসিমিসি হয়নি। পোষ চুপ রইল। ভেতরে খুব সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে। ও জানে, তবুও কেন জানি তৌসিফ আগে কারো ছিল, তা আজ মানতে কষ্ট হচ্ছে। তৌসিফ পোষের গায়ে চুমু দিয়ে বলল, এটার জন্য আমি খুব করে মাপ চাইছি। আচ্ছা, যেদিন আমরা এখানে আসব সেদিন হেডলাইনে দেখলাম আপনার উপর থেকে সকল মামলা তুলে নেওয়া হয়েছে। তাহলে কাল রাতে আপনি মামলার কথা বললেন কেন? তৌসিফ মৃদু হাসলো, বলল, ফোনে? ওই যে বলেছিলাম না, কুকুরের পেটে ঘি হজম হয় না। আমি ভেবেছিলাম রাজনৈতিক কোনো কারণে আমার জাহাজে মাদকদ্রব্য চালান করা হয়েছে, কিন্তু না, সেই কাজ করেছিল
পিওর বর্তমান জামাই। পিওর নামে আমি কিছু সম্পদ লিখে দিয়েছিলাম, যা ও ভেগে যেতেই সরিয়ে ফেলেছি। তার মধ্যে জাহাজেরও কিছু ছিল, ও সেটা হাতিয়ে নিতেই ওই চাল চেলেছিল। দেশে এর বিচার সম্ভব না, তাই একই সাথে হানিমুন আর কোর্টের কাজ সামাল দিতে এখানে আসা। কাল থেকে আজ পর্যন্ত পিওর স্বামীকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে এলাম। এত দেরি হলো কারণ আবহাওয়ার কারণে রাস্তা বন্ধ ছিল। ও জানতো আমি এজন্যই এসেছি, তাই শেষ সুযোগে সংসার ভাঙতে তোমাকে টার্গেট করেছিল, আর ও সফল হয়েছে। পৌষরাত 2 মিনিটে তুমি বিশ্বাস ভেঙে ফেললে। পোষ অবাক হয়ে বলল। গত রাত থেকে ভাবছিলাম আপনি আমাকে কুকুর বলেছেন। তৌসিফ কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, মাথা গেছে তোমার? এইখানে শুধু আমি ছাড় দিয়েছিলাম বলে পিও এতবার বাড়তে পেরেছে, না হয় এতদিন থালা হাতে ভিক্ষা করত। এখন কোর্টের চক্করে কাটবে কয়েক বছর। তোমার মাথা এত দিকে চলে, এইদিকে চললো না? পোষ নিজের ভুল সরাসরি ঢাকতে চাইল, হুড়মুড় করে বলে উঠল, সব বুঝলাম, কিন্তু কিন্তু এখন ওই কুত্তাকে পিউ পিউ করছেন কেন? লজ্জা করে না? তৌসিফ বিরক্ত হলো, বলল, ও আমার ক্লাসমেট ছিল পৌষরাত, ওকে আমরা কেউই কখনো পিয়াসি ডাকিনি, সবাই পিয়া অথবা পিউ ডেকেছি। পোষ সকল প্রশ্নের উত্তর পেয়ে চুপ হয়ে গেল। তৌসিফ ওকে কাছে টানলো, নিজের কোলে বসিয়ে কাঁধে মাথা রেখে জিজ্ঞেস করলো, গত রাতে বেশি কষ্ট পেয়েছিলে? হুম এখন কমলো? হুম আদরে ব্যথা বেশি ছিল? একটু একটু। এখন ঠিক আছো? একটু একটু। আমি কাছে না থাকলে এমন দেবদাসী হয়ে যাও কেন পৌষরাত? আমাকে জ্বালাও কেন? তখন এভাবে কেন বসেছিল? তোমাকে দেখে আমার কেমন লেগেছে বলো তো? আমার তো ভেতর জ্বলে যাচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। আমার তো আপনি ছাড়া কেউ নেই। যদি কেউ হয়? কেন? আপনি ছেড়ে দেবেন আমাকে? জানে মেরে দিব, তবুও ছাড়বো না। তাহলে? তাহলে বুঝাচ্ছি তোমাকে। একটুও না, দামড়া বেটা, আমি মরে যাব, ছাড়ুন। পৌষের কথায় তৌসিফ হেসে ফেললো, আলগোছে ওকে বুকে আগলে নিল। ও জানে পৌষ ওকে ছাড়বে না, সেই রাস্তা তৌসিফ রাখেনি। তাদের বিবাহ নামায় এটা লিখেছিল, পৌষ স্বেচ্ছায় কোনোদিনও তৌসিফকে তালাক দিতে পারবে না। হয়তো পৌষ জানে না, কিন্তু তৌসিফ সহ বাকিরা জানে। তবুও কেন জানি তৌসিফ একটু 19-20 হলেই ভয় পায়, পৌষকে হারানোর ভয়। পৌষ আস্তে করে বলল, দেশে কবে যাব? আর কিছুদিন থাকি। একদিনও থাকতে চাই না। কারণ? আমি ভয় পাই। কিসে? আপনাকে হারানোর ভয় হয় আমার। যদি এখানে হারিয়ে ফেলি? তৌসিফ পৌষের গালটায় আদর দিল, চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, বলল, খুব সরি। আমিও। তোমার আর প্রশ্ন আছে? আপাতত নেই। বলে পৌষ হাসলো। সে ভালোবাসে এই পুরুষটাকে, বয়সে বড় মানুষটাকে দেখলেই এখন প্রেম প্রেম লাগে। তৌসিফ নামটাই তার কাছে এক আস্ত ভালোবাসা।